প্রিয় প্রণয়নী পর্ব নাম্বার 7, লেখনীতে জান্নাত নুসরাত। আজকের দিনের শুরুটা খিটখিটে মেজাজ দিয়ে শুরু হয়েছে জায়ানের। মুখ কেমন ভার করে বসে আছে ড্রয়িং রুমের সোফার মধ্যে, চুল হাতের মুঠোয় পুড়ে মাথা নিচের দিকে দিয়ে বসে আছে। জায়ান কেউ অতিরিক্ত চুপচাপ দেখে লিপি বেগম এসে পাশে বসলেন। পিঠে হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, বাবা শরীর খারাপ করছে, কাজে যাবি না? জাইনের সোজা সাপটা উত্তর, না আম্মু, কিছু খাবি? এই মুহূর্তে ব্ল্যাক কফি দিলে বেশি ভালো হয়। আচ্ছা তুই রুমে গিয়ে রেস্ট কর, আমি কফি নিয়ে আসছি। জায়ান রুমে যাওয়ার জন্য সোফা থেকে উঠে দাঁড়াতেই মাথা ঘুরে উঠল। সোফার হাতল এক হাত দিয়ে চেপে ধরে নিজেকে সামলালো। চোখের সামনে সব কিছু তিনটা করে ভাসলো। ধুম করে সোফায় বসে চোখ বন্ধ করে জোরে শ্বাস নিল। যখন স্থির হলো তখন উঠে হাঁটা ধরলো নিজের রুমের দিকে। আপনাদের স্যার তো দেখছি সময়ের বিষয়ে একটু পাঞ্চুয়াল না। মিটিং হওয়ার কথা ছিল সকাল 10টায়, এখন বাজে 10টা 5। আপনাদের স্যার কোথায়? মেয়েটার কথা শেষ হওয়ার পূর্বে কনফারেন্স রুমের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করল সুঠাম দেহের অধিকারী সুদর্শন পুরুষ। কালো রঙের কোট, কালো রঙের প্যান্ট পুরুষটার সৌন্দর্যের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিল। আই এম সো সরি মিস ডেলা আমান। হাতের ঘড়ির দিকে একবার তাকিয়ে বলল পুরুষটা, 7 মিনিট লেট। এগেইন সরি। ইটস ওকে মিস্টার আরশ, তাহলে শুরু করা যাক। ইয়া শিওর। নিজের মধ্যে কথা বলা শেষ করে উঠে দাঁড়ালো কনফারেন্স রুম থেকে বের হওয়ার জন্য। দরজার কাছে গিয়ে আরশ এক হাত দিয়ে সামনের দিকে ডেলাকে যাওয়ার জন্য ইশারা করলো। ডেলা সামান্য হেসে সামনের দিকে চলে গেল। কনফারেন্স রুম থেকে বের হওয়ার পর আরশ এবং ডেলা একসাথে হেঁটে যাচ্ছে। আই এম ইমপ্রেস অন ইয়োর মিস্টার আরশ। আরশ সৌজন্য রক্ষার্থে হালকা হেসে ধন্যবাদ জানালো। যেন চুপচাপ শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে ভাবছে, এই ফ্যান যদি খুলে ঠাস করে তার উপর পড়ে যায় তাহলে তার মুখ ফেটে গিয়ে দেখতে কীরকম হবে। ফোনের ভাইব্রেশনের শব্দে জায়ান নিজের চিন্তাভাবনা দুই দিকে ছেড়ে ফেলে বিছানা থেকে হাতড়ে মোবাইল হাতে নিল। সেভ নাম্বার যখন নাম লেখা দেখল ইনায়া, তখন নাক মুখ কুঁচকে রইল। ফোনের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, এই শাকচুনি এখন আমাকে কল দিচ্ছে কেন? রিং বাজতে বাজতে কলটা কেটে গেল। যার প্রয়োজন সে কল দিবে বলে ফোন রাখতে যাবে, এর মধ্যে আবার কল আসলো। ফোনটা কানে লাগিয়ে কর্কশ গলায় বলল, হ্যালো। মিশুরে ইনায়া বলল, বাবু কল ধরছো না কেন, রাগ করেছ? জান অবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে থাকলো। মুখ দিয়ে বের হয়ে আসলো, আজ এত ভালো করে কথা বলছে কেন? বাবু কি বলছো? না কিছু না, একটা ভিডিও কল দাও। এখন বাবু? একটু পর কল দিই তবে। না এক্ষুনি দিবে তুমি কল, এত তামাশা করার কি আছে? জান বিড়বিড় করে বলল, এই তো আসল রূপ বের হয়ে আসলো। এতক্ষণ নাটক করছিলিস কেন শালি? বাবু কিছু বলছো? না জান কিছুই বলিনি। তাহলে করে আসো। কাদো কাদো মুখ করে জান ভিডিও কলে গেল। নিজ মনে হাজারটা গালি দিল ইনায়াকে, সাথে নিজেকেও গালি দিল। কেন যে গিয়েছিল এর সাথে রিলেশনে, আবার নিজেই উত্তর দিল, আল্লাহ ভালো জানে। ভার্সিটি থেকে আসার পর শাওয়ার নিয়ে বিছানায় শুয়ে আছে নুসরাত। শরীরে কোনো শক্তি খুঁজে পাচ্ছে না, এমনি বিছানার মধ্যে শুয়ে চিৎকার করছিল। যখন দেখলো চিৎকার শুনেও কেউ আসছে না, তখন আয়নার সামনে দাঁড়িয়ে বিকট শব্দে আম্মা বলে চিৎকার করলো। নাসরিন বেগম নিচ থেকে সেই চিৎকার শুনলেন, একবার উপরে তাকিয়ে দেখলো, তারপর আবার নিজের কাজে মনোযোগ দিলেন। লিপি বেগম বললেন, নাজমিন যাচ্ছিস না কেন? মেয়েটা তোকে ডাকছে। ভাবি এমনি ডাকছে, ওসবে পাত্তা দিও না। যাস না, গিয়ে দেখবি কোনো দরকারে ডাকছে। রুহিনী কথার মধ্যে ফোন কেটে বলল, গিয়ে দেখো বড় ভাবি আয়নার সামনে দাঁড়িয়ে আছে, চোখের ডার্ক সার্কেল দেখছে আর চিৎকার করছে। এটা প্রতি সপ্তাহে হয়। ভার্সিটিতে যেদিন যাবে সেদিন এরকম কাণ্ড কারখানা হবে, এটা নিশ্চিত থাকবেন। লিপি বেগম দীর্ঘশ্বাস ফেললেন ও বলে।
নিচতলা থেকে নুসরাত চিৎকার শুনে কেউ না আসলেও ওপাশের রুম থেকে আরশ দৌড়ে নুসরাতের রুমে আসলো। মনে করলো হয়তো কোনো বিপদে পড়েছে। দরজার বাহির থেকে দেখলো নুসরাত কার্লি চুলগুলো মুখের সামনে এনে মুখ দিয়ে হাওমাও শব্দ উচ্চারণ করছে। তারপর আবার সোজা হয়ে চুলগুলো সুন্দরভাবে আঁচড়ালো। হাতের মুঠোয় চুল নিয়ে চুলগুলো একবার এপাশে আরেক পাশে নিয়ে পোজ দিতে লাগলো। এখন অব্দি দরজার সামনে দাঁড়ানো আরশকে খেয়াল করেনি নুসরাত। আমি তোর জিনের মতো চিৎকার শুনে মনে করলাম কি না বিপদ হয়েছে। আমি তো ভুলেই গিয়েছিলাম তুই নিজেই একটা বড় বিপদ। নুসরাত হঠাৎ কথা বলার শব্দ শুনে হালকা কেঁপে উঠল। দরজার দিকে তাকিয়ে যখন আরশকে দেখলো তখন একলাফে ওয়াশরুমে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নার সামনে দাঁড়িয়ে এসব কি করছিলি? মিনমিন করে উত্তর দিল নুসরাত, কিছু না। কিছু তো একটা করছিলি, আমি দেখেছি। বল কি করছিলি? আসলে চোখের নিচে ডার্ক সার্কেল হয়েছে কিনা তাই দেখছিলাম। কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না তোর ডার্ক সার্কেল। এদিকে আয়। হাত দিয়ে ইশারা করলো নুসরাতকে আরশ। নুসরাতকে ঠাই হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে ধমক দিল, এদিকে আসতে বলেছি না। ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে আসলো নুসরাত। আরশের সামনে দাঁড়াতে ঠাস করে থাপ্পড় পড়লো গালে। থাপ্পড় খেয়ে নুসরাতের মুখ হাঁ হয়ে গেল। কিছু জিজ্ঞেস করার আগেই আরেকটা থাপ্পড় পড়লো গালে। থাপ্পড় খেয়ে শ্যামলা গালে 5 আঙুলের দাগ পড়ে গেল। আরশের দিকে ক্ষোভ নিয়ে তাকিয়ে রইল নুসরাত। আরশ সেসবে পাত্তা না দিয়ে বলল, প্রথম থাপ্পড় খেয়েছিস সেদিন আমার পিঠে থাপ্পড় মারার জন্য, এবং দ্বিতীয় থাপ্পড় খেয়েছিস বড় ভাইয়ের সাথে বেয়াদবি করার জন্য। নিজের কথা শেষ করে নুসরাতকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে চলে গেল নিজের রুমে আরশ। নুসরাত গালে এক হাত দিয়ে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল ওই জায়গায়। রাত 2টা কি 2:30। দোতলা বিশিষ্ট বাড়িটি থেকে শোনা যাচ্ছে বড় বড় গাড়ি মেইন রোড দিয়ে যাওয়ার শব্দ। নিস্তব্ধ রাত, নিশাচর প্রাণীর ঝিকঝিক শব্দ, ঝিঝি পোকার ঝিঝি শব্দ শোনা যাচ্ছে। সারা বাড়ির লাইট অফ। এই অন্ধকারের মধ্যে দোতলার প্রথম রুমের দরজা খোলা গেল। রুম থেকে বের হয়ে আসলো নুসরাতের মাথা। চারিদিকে তাকিয়ে যখন বুঝলো বাহিরে কেউ নেই, ধীর পা আগালো আরশের রুমের দিকে। আরশের রুমে সতর্ক পায়ে প্রবেশ করলো। চুপচাপ আরশের বিছানার কাছে গিয়ে বসলো। হাত দিয়ে মুখের ওপর নাড়াচাড়া করে দেখলো আরশ জেগে আছে কিনা। যখন কোনো নড়াচড়া দেখলো না তখন আরশের মুখে আস্তে করে 2-3টা থাপ্পড় মারলো। আরশের মুখের দিকে তাকিয়ে কোনো বিরূপ প্রতিক্রিয়া না দেখে ঠাস করে থাপ্পড় মারলো গালে। তক্ষুনি ধুম করে চোখ মেলে তাকালো আরশ। আরেকটা থাপ্পড় মারার জন্য তোলা হাত ওইভাবে তোলা রইল। আরশকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বিমূঢ় হয়ে গেল নুসরাত। নড়চড় করার শক্তি খুঁজে পেল না। নিজ মনে ভাবলো, রেডি কর গাল থাপ্পড় খাওয়ার জন্য। কি বলছিলি? এটা থাপ্পড় মারার জন্য এত রাতে আসার জন্য? আল্লাহ এবারের মতো বাঁচিয়ে নাও। আর কোনোদিন আমার সামনে বসে থাকে ব্যক্তির সাথে পাঙ্গা নিব না। সুযোগ পেলে অবশ্যই নিব। আরশ এক ভ্রু তুলে নুসরাতের দিকে তাকিয়ে রইল। জিজ্ঞেস করলো, কি এত রাতে আমার রুমে কেন? আসলে ভাইয়া। কথা শেষ করার পূর্বে ভেসে আসলো কর্কশ গলার শব্দ, বের হ। নুসরাত বুঝলো না, জিজ্ঞেস করলো, জি আউট। আবার জিজ্ঞেস করলো, তোকে সোজা বাংলায় বলছি আমার রুম থেকে বের হ। নুসরাতকে এক জায়গায় বসে থাকতে দেখে কর্কশ গলায় ধমক দিল আরশ, আউট, আই সে গেট আউট ইডিয়েট।